ইংরেজিতে বেশ কিছু গ্রুপ ভার্বস আছে যাদের অর্থ এক এক সময় এক এক রকম হয় জাস্ট প্রেপোজিশন পরিবর্তনের জন্য। স্যার এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? অফকোর্স, ফর এক্সাম্পল কল, এরপরে যদি প্রেপোজিশন আমি আউট ব্যবহার করি সেক্ষেত্রে কল আউট দিয়ে আমরা সাহায্য চাওয়ার জন্য চিৎকার করা বা জোরে কথা বলা এমনটাকে বুঝি। স্যার একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? অফকোর্স, তুমি কি কখনো তোমার মাকে সাহায্যের জন্য ডেকেছো হ্যাঁ। বা চিৎকার করে ডেকেছো হ্যাঁ। ভয় পেয়ে? সো তুমি বলতে পারো যে আই কলড আউট মাই মাদার ফর হেল্প। অর্থাৎ তুমি তোমার মাকে কি সাহায্যের জন্য ডেকেছিলে। এই যে ডাকটা, এটা কিন্তু নর্মাল ডাক না, এটা হচ্ছে একটু চিৎকার করে ডাকা বা জোরে ডাকা। বুঝতে পেরেছো? আবার কলের পরে যখন আমরা অন বা আপন প্রেপোজিশন ব্যবহার করি তখন কিন্তু তার অর্থ হয়ে যায় দেখা করা, অর্থাৎ আমরা যে মিট করি না, এটা অর্থ কিন্তু তখন দেয়। স্যার একটা এক্সাম্পল দিবেন? জি অবশ্যই। তোমার টিচার্সরা কি কখনো তোমার বাবা মায়ের সাথে দেখা করেছিল? হ্যাঁ। তাহলে তুমি বলতে পারো যে মাই টিচার কলড অন অথবা কলড আপন মাই প্যারেন্টস ইয়েস্টারডে, মানে তারা গতকালকে দেখা করেছিল, এভাবে তুমি বলে দিতে পারো। এরপর কলের পরে যখন আমরা ওভার প্রেপোজিশনকে ইউজ করি তখন কিন্তু এর অর্থ হয়ে যায় যে কোনো ধরনের নাম চেক করতেছে এমনটা বোঝায়। হ্যাঁ, সাধারণত ডাকাই বোঝায়, বাট উপস্থিতিতে ডাকা বোঝায়। হ্যাঁ স্যার একটা এক্সাম্পল দিতে পারবেন? অবশ্যই। ধরো তোমার স্কুলে টিচার গতকালকে অনেক জোরে জোরে হচ্ছে ডেকেছিল সবার নাম যখন রোল কল করে। হ্যাঁ, সো তুমি এটাকে কিভাবে বলতে পারো? নিজে এক্সাম্পল দাও তো এখন। মাই টিচার ওয়াজ কলিং ওভার দ্য নেমস। এক্স্যাক্টলি। অলরাইট, এরপর যখন কলের পরে আমরা আপ ব্যবহার করি প্রিপোজিশন তখন কিন্তু এর অর্থ হয়ে যায় স্মরণ করা বা রিমেম্বার, একটা ওয়ার্ড আছে না, ওইটারই কিন্তু কি আরেকটা ওয়ার্ড বলতে পারো। ফর এক্সাম্পল, তোমার ফোন নাম্বার আছে রাইট? হ্যাঁ। আমি এই ফোন নাম্বারটা এখন মনে করতে পারতেছি না বা স্মরণ করতে পারতেছি না, সো আমি বলতে পারি আই ক্যান নট কল আপ ইউর নেম অথবা মোবাইল নাম্বার রাইট নাও। এভাবে কিন্তু আমি বলতে পারি। তোমার নামও যদি স্মরণ করতে না পারি আমি বলবো আই ক্যান নট কল আপ ইউর নেম। প্রত্যেকদিন এরকম ভিডিও পেতে ফলো করো আমার একাডেমিকে। অলরাইট।